KTV Originals। নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। প্রত্যেক দিনের মতোই হাজির হয়ে গেছে আজকের জেলার বুলেটিন নিয়ে। আজ সপ্তাহের শেষের দিন শনিবার। আজ শনিবার কোন কোন জেলায় কি কি ঘটনা ঘটলো দিনভর আসুন দেখাই আপনাদেরকে। সামনেই বড়দিন, বড়দিনের আনন্দে এই মুহূর্তে সকলেই গা ভাসিয়েছেন, কিন্তু এই সময় যদি শীতটা আরেকটু জাঁকিয়ে পড়ে সেই শীতে এই বড়দিনের আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। তাই সেই আবহাওয়ার খবর দিই। বড়দিনের আগে শীতের ধাক্কা কলকাতা থেকে কিন্তু এই মুহূর্তে উধাও হতে চলেছে ঠান্ডা। হ্যাঁ, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার ফের সামান্য হলেও বেড়েছে শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শুক্রবারের তুলনায় শনিবার পারদ চড়েছে আরও 1 ডিগ্রি। শনিবার তা বেড়ে হয়েছে 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা আরও বাড়বে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়ছে রাজ্যে এবং উধাও হচ্ছে শীত ধীরে ধীরে। শুধু তাই নয়, পশ্চিম ঝঞ্ঝার কারণে আগামী 3 দিনে শহরের তাপমাত্রা আরও দ্বিগুণ হতে পারে, প্রায় 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে বড়দিন, বর্ষ শেষের আনন্দ, নতুন বছর শুরুর আনন্দ যে কনকনে ঠান্ডায় উপভোগ করতে পারবে না কলকাতা সহ রাজ্যবাসী, এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের আকাল দেখা দিয়েছে এই মুহূর্তে। বেশ কিছু জেলায় বেড়েছে পারদ, তবে উত্তরবঙ্গে ভালো মতোই ঠান্ডা পড়বে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য এই সুখবর। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা, যা নিয়ে তুঙ্গে ছিল বিতর্ক এবং বেশ এই বিগত 3 বছর ধরে এই পৌষ মেলা সেখানে বন্ধ ছিল। আবারও এই পৌষ মেলা হতে চলেছে। রাত পোয়ালেই শান্তিনিকেতনে এই পৌষ মেলা হবে। এই প্রথম শান্তিনিকেতনের পৌষ মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন মেলার পরিচালনা করছে এবছর। শুক্রবার রাতে মেলাস্থল ঘুরেও দেখেন, সেখানে যান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অর্থাৎ কাজল শেখ। তিনি সেখানে যান। আগামী 24 থেকে 28 ডিসেম্বর এই 5 দিন ধরে পৌষ মেলা হতে চলেছে সেখানে। বিগত 3 বছর পর আবারও সেই পৌষ মেলার আনন্দ নিতে পারবেন শান্তিনিকেতনের মানুষজন। রবিবার সকাল 11টার সময় ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরপর 3টে বছর মেলা বন্ধ রেখেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ, রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং সেই ক্ষেত্রে বিশ্বভারতীর ইতিহাসেই প্রথম এই বেনজির ঘটনা ঘটেছিল সেখানে, যেখানে 3 বছর ধরে বন্ধ ছিল এই ঐতিহ্যবাহী মেলা। রাজ্য সরকার তথা বীরভূম জেলা প্রশাসন তারপরেই এই উদ্যোগ নেয় এবং তারপর ভুবনডাঙ্গার পূর্বপল্লীর মাঠে এবছরের শান্তিনিকেতনের পৌষ মেলা হতে চলেছে। বোলপুর শান্তিনিকেতনের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল পৌষ মেলা পূর্বপল্লীর মাঠেই হোক। জেলা প্রশাসন সেটাই করে দেখিয়েছে, যার কারণে বেজায় খুশি শান্তিনিকেতনের বাসিন্দারা, সেখানকার আশ্রমিকরা, সেখানকার সকল মানুষজন। বারবার বেহাল রাস্তার খবর দেখাই আপনাদেরকে, কারণ বাধ্য হই। হ্যাঁ, এভাবেই বেহাল রাস্তার যে দশা তা কিন্তু সর্বত্রই ধরা পড়ছে। এটা নতুন কিছু ঘটনা নয়। নতুন রাস্তা তৈরি হয়েছিল, কে বলবে? মাস পার হতেই বেহাল দশা হয়েছে রাস্তার। কোথাকার ছবি দেখাবো আপনাদেরকে। ঝাড়গ্রাম থেকে মানিকপাড়া যাওয়ার 17 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল গত বছর, কিন্তু মাসখানেক যাওয়ার পরেই এই রাস্তারই দশা হয়েছে বেহাল। পিচের আস্তরণ উঠে পড়েছে, কঙ্কালসার, খানাখন্দে ভরে গেছে রাস্তা। এলাকাবাসীরা দাবি করছেন অতি নিম্নমানের সামগ্রী দিয়েই রাস্তা নির্মাণ করা হয়েছিল সেখানে, এই অভিযোগ তুলছেন তারা। এবং মাত্র কয়েক ফোঁটা বৃষ্টিতে এই রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। লাল মোরাম রাস্তা ছিল কয়েক বছর আগে, ঠিক তেমনই হয়ে যাবে। অবস্থা এতটাই খারাপ যে বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। রাস্তার বেহাল অবস্থার জন্য অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে আসতেও সমস্যা দেখা দিচ্ছে। সেই সঙ্গে ওই এলাকার বেশ কয়েকটি স্কুল রয়েছে, তাই ওই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করতেও সমস্যায় পড়ছে। সেই জন্য এলাকাবাসীরা এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয় সেই নিয়েই কিন্তু স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন তারা। এবার গোষ্ঠীদ্বন্দ্বের খবর দেখাই। তৃণমূলের এই ঘটনা, সেখানেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে এই দুবরাজপুর। সিভিক ভলেন্টিয়ার সহ তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে সেখানে বোমাবাজির ঘটনা পর্যন্ত ঘটে। স্থানীয়রা যেমনটা বলছেন যে সিভিক ভলেন্টিয়ার সহ তৃণমূলের 2টি গোষ্ঠীর প্রায় 40টা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সেখানে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। দুবরাজপুর থানার অন্তর্গত খোয়াজ মোহাম্মদপুর গ্রামের এই ঘটনা। আজম শেখের গোষ্ঠী এবং তার সঙ্গে অপর গোষ্ঠী অর্থাৎ সেলিম শেখের গোষ্ঠী, এই 2 গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ বেঁধেছিল। এলাকায় মুড়ি মুরগির মতন পড়ছিল বোমা। প্রায় 30 থেকে 40টা বাড়িতে ভাঙচুর করা হয়েছে।
সিভিক ভলেন্টিয়ারের বাড়ি এবং গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন যে গ্রামে তৃণমূলের আজমের গোষ্ঠী এবং সেলিমের গোষ্ঠী, এই দুটি গোষ্ঠী রয়েছে সেখানে। সেলিমের দলবল নিয়ে রাতে চড়াও হয় সেখানে। আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামের চারদিকে বোমাবাজি শুরু হয়ে যায়। গ্রামের মেয়েরাও সেখানে বোম বাঁধছে, এমনটাই অভিযোগ করেছেন। যে ছবি এরপর দেখাই, বনবস্তি থেকে রেভিনিউ ভিলেজ হতে চলেছে আলিপুরদুয়ার জেলার দুটি গ্রাম। এই ঘোষণায় খুশি এলাকার বাসিন্দারাও। সম্প্রতি প্রশাসনিক সভায় যোগ দিতে আলিপুরদুয়ারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার কাছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এবং কোদালবস্তি এই দুটি গ্রামকে বনবস্তি থেকে রেভিনিউ ভিলেজ করার আর্জি জানিয়েছিলেন জেলা পরিষদের সভাপতি। এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে রেভিনিউ ভিলেজ করার প্রক্রিয়া বাস্তবে হতে চলেছে। এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন, এই দুই বনবস্তির দীর্ঘদিনেরই দাবি ছিল যে তাদের গ্রামকে রেভিনিউ ভিলেজ করা হোক। রেভিনিউ ভিলেজ হলে সরকারি যে কোনো সুযোগ সুবিধা তারা সরাসরি পাবেন। কাজ শুরু হতে চলেছে সেই কারণেই খুব দ্রুত। আসি পরের খবরে। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে দুটি বনবস্তি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। একদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তি বাসিন্দাদের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা শনিবার থেকেই দেওয়া শুরু হয়ে গেল। কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া এবং কুমারগ্রাম ব্লকের ভুটিয়া বস্তির বাসিন্দাদের অ্যাকাউন্টে আর্থিক প্যাকেজের 7.5 লক্ষ টাকা করে ঢুকেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর প্রবীণ কাশবান জানিয়েছেন, গাঙ্গুটিয়া গ্রামের 191টি পরিবার এবং ভুটিয়া বস্তির 51টি পরিবারের অ্যাকাউন্ট সেখানে আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে। আগামী 6 মাসের ভিতরে তাদের অন্যত্র স্থানান্তরিতও করা হবে। বক্সা জঙ্গলে বাঘ আনা হবে। এই জন্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে গ্রামগুলোকে স্থানান্তরিত করার প্রক্রিয়া দীর্ঘ কয়েক বছর ধরেই চলছে। বাসিলিকা অব দি হোলি রোজারি, যার পোশাকি নাম ব্যান্ডেল চার্চ, 1599 সালে হুগলির ব্যান্ডেলের গঙ্গার তীরে রোমান ক্যাথলিকদের ঐতিহাসিক এই চার্চটি গড়ে ওঠে এবং প্রত্যেক বছরই বড়দিনের সময় এই চার্চে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। কারণ সারা ভারতবর্ষ জুড়েও যে কটা প্রাচীন গির্জা রয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্যান্ডেলের এই গির্জাটি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এটা একটা পবিত্র স্থান। প্রতি বছর শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও বহু পর্যটক ব্যান্ডেলের এই গির্জাটি দেখতে আসেন। বড়দিন তো বটেই, তার পাশাপাশি সারা বছর ধরেই সেখানে মানুষজন আসেন। কয়েকদিন পরেই বড়দিন বা ক্রিসমাস, তাই অন্যান্য চার্চের সঙ্গে ব্যান্ডেলের এই ঐতিহাসিক খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রার্থনা কেন্দ্রটি ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই সম্পূর্ণ আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে চার্চটির। আলোর বর্ণছটায় এক মায়াবী রূপ পেয়েছে চার্চ সংলগ্ন পুরো এলাকা। 24শে ডিসেম্বর রাত 10টা থেকে শুরু হয়ে যায় প্রার্থনা, চলে মধ্যরাত পর্যন্ত। 25শে ডিসেম্বর পর থেকেই পুরো জানুয়ারি মাস ভর এখানে যে মানুষের সমাগম হয় তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয় প্রত্যেক বছর। ভিড় সামাল দেওয়ার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। সব মিলিয়ে আগামী বড়দিনে ব্যান্ডেল চার্চ দর্শনের জন্য অপেক্ষা করছে শুধুমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ নয়, এর সঙ্গে অন্যান্য হাজার হাজার পর্যটকরাও। সামনে যেহেতু বড়দিন আপনাদের সকলের খুব ভালো কাটুক। আর এভাবেই আমাদের জেলার বুলেটিনকে সাপোর্ট করতে থাকুন আর দেখতে থাকুন আমাদের জেলার বুলেটিন। আর অবশ্যই আপনাদের মতামত প্রয়োজন, কেমন লাগছে তা জানাবেন। আর দেখতে থাকুন আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পেজ, এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম। আর অবশ্যই দেশ বিদেশ, বিনোদন, খেলা, জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পেতে হলে আমাদের অনলাইন সাইট অর্থাৎ কলকাতা টিভি অনলাইন, সেখানেও চোখ রাখতে হবে। আর দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।